আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে দুইটি সৃজনশীল আছে এই দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে দুইটি সৃজনশীল সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মাঝখানে আমি বলে দেবো যে তোমরা এটার লিঙ্ক, পিডিএফ লিঙ্ক তোমরা কোথায় পাবা, তো তোমরা ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, আমরা উত্তরের মধ্যে চলে আসি। তো সবার প্রথম যে উত্তরটা হচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে, নিচের চিত্রটায় দেখো প্রশ্নগুলো উত্তর দাও। তো আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটা হচ্ছে একটা ঘাস ফড়িং আর সেকেন্ড চিত্রটা হচ্ছে একটা পাখি। ওকে, দেন শ্রেণীবিন্যাস কি? দেখো শ্রেণীবিন্যাস কি? শ্রেণীবিন্যাস হলো জীবজগতে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি। মানে শ্রেণীবিন্যাস কি? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতি, এটি হচ্ছে কি শ্রেণীবিন্যাস। বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? তো দেখো বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? উদ্ভিদ বা প্রাণীর জেনাস বা গণ নামের পরে একটি প্রজাতিক পদ যুক্ত করে সর্বমোট দুইটি পদ সহযোগে যে নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ পদ্ধতি নামকরণ বলা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এখানে হোমো অর্থ গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতিক পদ, ঠিক আছে? মানে দুইটা পদ থাকে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স, ঠিক আছে? আর এখানে হোমো দিয়ে বোঝায় তার গণ, আর সেপিয়েন্স হলো প্রজাতিক পদ। এখন পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো? তো পি প্রাণীটা আমরা দেখতেছি একটা ঘাস ফড়িং, এটা একটা আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণী। ওকে, আমরা এখন এটা আলোচনা করি। পি প্রাণীটি অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন দেখো, এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানা সাহায্যে উঠতে পারে, এরা অমেরুদণ্ডী। দেখো পি প্রাণীটি ঘাস ফড়িং, এর সাধারণ বৈশিষ্ট্য হলো, দেখো ঘাস ফড়িং এর সাধারণ বৈশিষ্ট্য কি? দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। তোমরা যারা যারা ঘাস ফড়িং দেখছো তারা দেখতেই পাবা যে ঘাস ফড়িং বলো, মশা বলো, মাছি বলো, মৌমাছি বলো, সবার মাথায় কি একজোড়া পুঞ্জাক্ষী বিদ্যমান। নরম দেহ, শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। এটা অনেক ইম্পর্টেন্ট যে আর্থ্রোপোডার দেহ কি আবরণী দ্বারা আবৃত থাকে? কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। এর দেহের রক্ত পূর্ণ গহ্বর হিমোসিল নামেও পরিচিত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তগহ্বর কি নামে পরিচিত? হিমোসিল নামে পরিচিত। আর ক নাম্বারটা কি বলছে? প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। তো এটা একটা আর্থ্রোপোডা আর এটা কি পক্ষীকুল, ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে দুইটা ভিন্ন শ্রেণীতে থাকার কারণ কি। দেখো পি প্রাণীটি অমেরুদণ্ডী আর ক্রিয় শ্রেণী যে প্রাণীটি হচ্ছে সেটি কি? মেরুদণ্ডী। প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হলো এদের মেরুদণ্ডের ভিন্নতা। আমরা জানি মেরুদণ্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে অমেরুদণ্ডী, আরেকটা কি? মেরুদণ্ডী প্রাণী। তো পি প্রাণীটির বৈশিষ্ট্য কি? এর মেরুদণ্ড নেই, কঙ্কালতন্ত্র সুগঠিত নয়, চোখ পুঞ্জাক্ষী, ঠিক আছে? তারপর দেখো হৃৎপিণ্ড উন্নত ধরনের নয়, সাধারণত লেজ থাকে না। এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী যাদের মেরুদণ্ড নেই। আর যে পাখি যাদের মেরুদণ্ড আছে তাদের বৈশিষ্ট্য কি? এর মেরুদণ্ড আছে, কঙ্কালতন্ত্র সুগঠিত, চোখ সরল প্রকৃতির, হৃৎপিণ্ড উন্নত ধরনের, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। অতএব উপরিক্ত আলোচনা বিশ্লেষণে বলা যায় যে উদ্দীপকের প্রাণী দুটি শ্রেণীতে থাকার কারণে তাদের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা, ঠিক আছে? এই ছিল আমাদের সৃজনশীল নং 1। এখন আসি আমাদের সৃজনশীল নং 2। দেখো রাহাতের গায়ে মশায় কামড় দেয়া মাত্র সেটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। সে এর উপাঙ্গ চক্ষু দেহ গহ্বর পর্যবেক্ষণ করলো। পরবর্তীতে সেটার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করো। তো এটাও সেম একটা মশা, এটাও একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো আমরা সবার প্রথম আগে ক নাম্বারটা আগে অ্যান্সার করি, তারপর আমরা আসব পরেরটায়। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। আচ্ছা, এখন খ নাম্বারটা, মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। আচ্ছা, তো খ নাম্বারটা দেখো, মানবদেহে নটোকর্ডের অবস্থান পৃষ্ঠদেশের ঠিক মাঝ বরাবর। মানুষ নটোকর্ডা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো এমন একটি নরম, নমনীয়, দণ্ডাকার ও ধীর অখণ্ডিত অঙ্গ। মানবদেহে নটোকর্ড শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে, পরে এটি মেরুদণ্ডে পরিণত হয়। আমরা সকলেই কি হয়েছি? একটা নটোকর্ড থেকেই সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা প্রাণীতে পরিণত হয়েছি, ঠিক আছে? তারপর দেখো গ নাম্বারটা,
রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো রাহাতের গায়ে একটা মশা বসছিল। আমি আগেই বললাম প্রাণীটা কিসের, একটা আঠবড়া পর্বের প্রাণী। তো রাহাতের পর্যবেক্ষণ দেখা গেল প্রাণীটির দেহ, মস্তক, পদ্ম, উদরে বিভক্ত, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী অ্যান্টেনা আছে, চোখ পুঞ্জাক্ষী, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, মানে অনেকগুলা পা। সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে বুঝাইছে অনেকগুলা পা বিদ্যমান। এসব বৈশিষ্ট্যের থেকে বলা যায় রাহাতে দেখা প্রাণীটি অর্থাৎ মশা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই প্রাণীটি শ্রেণীগত অবস্থা নিম্নরূপ। জগৎ কি? অ্যানিমেলিয়া জগতের, আর পর্ব কি? আর্থ্রোপোডা। অতএব রাহাতের পর্যবেক্ষণ আলোকে বলা যায় শ্রেণীগত অবস্থা অনুযায়ী মশা অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, আর গ নাম্বারটা কি? প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। আচ্ছা, তো অবস্থান জানা কেন গুরুত্বপূর্ণ আমরা দেখি। রাহাতের পর্যবেক্ষণ করা প্রাণীটির সঙ্গে বাস্তব জীবনে অন্যান্য অনেক প্রাণীর বাহ্যিক মিল রয়েছে বলে প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য বিশেষ প্রয়োজন। রাহাতের পর্যবেক্ষণ করা প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান সম্পর্কে জানার মধ্য দিয়ে এই শ্রেণীর উপকারী এবং অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। যেহেতু রাহাতের গায়ে মশা কামড় দিয়েছিল, সেজন্য তার মনে হতে পারে এই শ্রেণীর সবগুলো প্রাণী ক্ষতিকারক, কিন্তু সে জানে না যে এই শ্রেণীর প্রাণীদের উপকারী দিকও আছে, যেমন চিংড়ি, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি উপকারী প্রাণীও এই পর্বের সদস্য। সেই কারণে এই প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা তার বিশেষ প্রয়োজন। এটি না জানলে তার মনে অসম্পূর্ণ ধারণা জন্ম নিতে পারে। উপরিক্ত আলোচনা থেকে সুস্পষ্ট যে প্রাণীটির উপকারী দিক জানাই রাহাতের প্রাণীটির শ্রেণীগত অবস্থা নির্ণয় করা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ে যে 2টা সৃজনশীল ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।